চুরি হওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি। একমত সমমনা দলগুলো স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি। একাদশ জাতীয় নির্বাচনে জাল জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ট্রাইব্যুনালেই চলবে। লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত দেখবেন আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। বোমা হামলার হুমকির জেরে রোম থেকে আসা বিমানের ফ্লাইটের ঢাকায় জরুরি অবতরণ। ভুয়া খবর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। চুরি হওয়া শত শত কোটি ডলার ফিরিয়ে আনতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নেতাদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ পূর্ব এশীয় নেতাদের সঙ্গে আলোচনায় তারুণ্যের শক্তির কথা তুলে ধরেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে সম্মেলনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে প্রধান উপদেষ্টার। সাইডলাইন বৈঠক হয়েছে বেলজিয়ামের রাজা ফিলিপ, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, জার্মানির ফেডারেল মিনিস্টার ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথেও। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মালয়েশিয়া, ভিয়েতনামের প্রধানমন্ত্রী সহ আসিয়ান নেতাদের ডায়ালগে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ সহ নানা ক্ষেত্রে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক উল্লেখ করেন। বলেন, তরুণদের প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে। Uprising of the young people from Bangladesh is very strong right now with us to show that what the capacity of the young people, how to bring up the young people to lead the nation, lead the people with their ideas, with their concept, their technology. They are completely different kind of generation, unlike the generation that who run the country. So how to make sure we adopt them, bring them forward, so that they can bring their ideas and leadership and concepts to impact on the economy and the society as it together. এজন্য আগামীর অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উপর জোর দেন তিনি। Social business funds can be created so that the funds can be available to the young people. This educational system can be redesigned so that this is not getting a degree to get a job, kind of the conventional way of thinking. We go to the university, we go to the educational institution to prepare ourselves to become entrepreneur, become creative person, which we are. Simply, we kind of sharpen the creativity. Education gives us the knowledge and gives us the opportunity to make sure we come out as an individual creative person and contribute to the society. এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সাথে দেখা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে। এদিন প্রধান উপদেষ্টার সাথে সাইডলাইনে বৈঠক হয় বেলজিয়ামের রাজা ফিলিপের, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার। দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জার্মানির ফেডারেল মিনিস্টার উলোফ গ্যাং স্কমিটের। এ সময় পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা আশা করেন। সাক্ষাৎ হয়েছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন দুবাই কালচার অ্যান্ড আর্ট অথরিটি চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। 2025 সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয় 2025 সালের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে নির্বাচন বিলম্বিত হলে সমস্যা আরো বাড়তে পারে বলে মন্তব্য করেন তারা। একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না।
এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভাটি হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেন। আমরা কতগুলো বিষয়ে আমাদের ঐক্যমত্য প্রয়োজন। একটা হচ্ছে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে হবে। কতগুলো বিষয় যেখানে জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে, যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না, এটা ঐক্যমত হয়ে গেছে, তাই না? 2টা হাউসের বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে মৌলিক যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না সেটা করার কারো কোনো অধিকার নাই। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ কখনোই স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে বাকশাল 2 কায়েম করেছে, কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। ছাত্র জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না। বিএনপি নেতারা আরো বলেন, বর্তমান সরকারের গুরু দায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেয়া। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে কমিশন। সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ভুয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বানও জানান নির্বাচন কমিশনার। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতার প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত কর্মীরা অলরেডি চলে গিয়েছেন, তারা দেখবেন যে ফিকটিশাস অর্থাৎ ভুয়া ভোটার আছে কিনা। রোহিঙ্গা থেকে ভিন্ন দেশে কোনো নাগরিক যাতে ভোটার না আসতে পারেন তার একটা ব্যবস্থা করা। এই জন্য প্রায় গত পরশু থেকে প্রায় 30,000 তথ্য সংগ্রহকারী সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছেন। তারা কাজে দূর টু দূর তারা যাবেন এবং এটা আগামী মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভোট রাতে করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সাথে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। এই কার্যক্রমের সাথে জড়িত সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। শুভ মাহফুজের রিপোর্ট। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার দল আওয়ামী লীগ। নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পায় 257টি আসন। সেবার জাতীয় ঐক্যপ্রণ করে নির্বাচনে অংশ নেয়া বিএনপি ও সমমনা দলগুলো পায় মাত্র 60টি আসন। ওই নির্বাচনের অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগ তোলেন বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো এবং তারা প্রশ্নবিদ্ধ সেই নির্বাচনের নাম দেয় নিশিরাতের নির্বাচন। অবশেষে 6 বছর পর ওই নির্বাচনের অনিয়ম নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে এ সিদ্ধান্তের কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে
সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনিয়মের ঘটনায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ, র্যাব ও অন্যান্য সব কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের আওতা আনা হবে বলেও জানান আক্তার হোসেন। অনুসন্ধানে অনেকের সম্পৃক্ততা আসতে পারে। আমরা আগে থেকে এটা ফোরকাস্ট করতে চাই না কারা এটার সাথে সম্পৃক্ত হবেন, অনেকে এটার সাথে আসতে পারেন। আমি বলেছি আপনাদের নির্বাচন যারা পরিচালনা করেন, নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন। সেখানে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। এদিকে 139 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে। এখতিয়ার চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদন খারিজ করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিচার কাজকে প্রভাবিত করতে পারে আশঙ্কা চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করতে পারবে কিনা এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে করা আবেদনটি বুধবার খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে যেটা ছিল সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট, যদি মনে করে যে হ্যাঁ ওনারা ট্রাইব্যুনাল করবেন অবশ্যই করতে পারেন নতুন করে, কিন্তু এই ট্রাইব্যুনালটা শুধুমাত্র গঠিত হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার ও ট্রাইব্যুনাল আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশ চ্যালেঞ্জ করলে তা ট্রাইব্যুনালে নয়, সাংবিধানিক আদালত বা হাইকোর্টে করতে হবে। যে কয়েকটা কথা বলে কোর্ট তাদের পিটিশন খারিজ করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে আইন দ্বারা এই ট্রাইব্যুনালটা প্রতিষ্ঠিত, অর্থাৎ 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেই আইনের বৈধতা বা সেই আইনের কোনো সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করার জায়গায় এই ট্রাইব্যুনাল নয়। কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় বা চ্যালেঞ্জ করার প্রশ্ন আসে তাহলে অবশ্যই তাকে সাংবিধানিক আদালতে যেতে হবে। ট্রাইব্যুনালের বিচার কাজ প্রভাবিত করতে আদালতের আদেশ অমান্য করে বিদেশে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন জানিয়ে এ ধরনের বক্তব্য প্রকাশে গণমাধ্যমকে সংযত হতে আহ্বান জানান চিফ প্রসিকিউটর। এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া, এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন, যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। এদিন খারিজ করে দেয়া হয় জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে খালাস দেওয়ার আবেদন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিককে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে ব্যবহার করা হবে। 2-1 দিনের মধ্যে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক বেগম জিয়াকে দেখবেন, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। প্রতিদিনই মাকে দেখার জন্য হাসপাতালে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। 21 জানুয়ারি তারেক রহমান হাসপাতালে প্রবেশ করার প্রায় 2 ঘন্টা পর বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। তিনি জানালেন, বিগত কয়েকদিনের পরীক্ষা নিরীক্ষার ফলাফলগুলো পর্যালোচনা করেছে 3 দেশ, বাংলাদেশ, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল।
যাতে আমরা এটাকে একটা মানে আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া কিডনি, ফুসফুস, লিভার সহ নানা রোগে আক্রান্ত। সব ধরনের চিকিৎসা যেন লন্ডন ক্লিনিক থেকে করা যায় সেই পরিকল্পনার কথাও জানালেন ডাক্তার জাহিদ হোসেন। ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন, তারপরে হচ্ছে হার্ট, তারপরে হচ্ছে লিভার, তারপরে হচ্ছে কিডনি। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট এই তিনটার জটিলতা একসাথে নিরসন করা, এটার জন্যই সবাই চেষ্টা করছে। ৮ জানুয়ারি থেকে লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান। বেগম জিয়ার বয়স এবং বিভিন্ন রোগের কথা বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। প্রায় ২ সপ্তাহের মতো লন্ডনের এই ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। তবে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন জানালেন, এখনও শেষ হয়নি স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা। ২-১ দিনের মধ্যে এসব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন কোন মেথডে শুরু হবে বেগম খালেদা জিয়ার চিকিৎসা। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান নেতৃত্ব ছাত্রলীগের মতো আচরণ করছে বলে দাবি করে মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সমন্বয়কদের একটি পক্ষ। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক তানজিব মোহাম্মদ সোহরাব রেজা বলেন, মঙ্গলবারের ঘটনায় ২১ জন আহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির বিষয়ে সংগঠনটির নীতি নির্ধারকরা আলোচনায় বসার কথা বললেও বাস্তবে তারা কোনো আগ্রহ দেখায়নি। উল্টো প্রেস রিলিজের মাধ্যমে এ ঘটনার ভুক্তভোগীদেরকেই অভিযুক্ত করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের দলমত নির্বিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আন্দোলন করলেও এখন একটি বিশেষ মহল বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে প্ল্যাটফর্মটি দখল করেছে বলেও অভিযোগ করেন তারা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি নিলেন সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন সার্জিস। ফেসবুক পোস্টে সার্জিস লেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে তিনি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সার্জিস আলম জানান, তার ২ মাস দায়িত্ব পালনকালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১১,০০০ আহতের মধ্যে প্রায় ২,০০০ আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। তিনি জানান, ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব না হওয়ায় তিনি এই দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সামনের দিনগুলোতে এই প্রজন্ম যেন হেরে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসব ২০২৫-এ কথা বলেন উপদেষ্টা। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রমাণ করেছে তারুণ্যের শক্তি হারিয়ে যায়নি। জুলাই গণ অভ্যুত্থানের পর জনসাধারণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও জানান তিনি। তরুণ প্রজন্ম যেন সব জায়গায় সফলতার সাক্ষরতা রাখতে পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে নারীদের অবদান তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন খবরে আতঙ্ক ছড়ায় বিমানে থাকা যাত্রী ও ক্রুদের মাঝে। ঢাকায় বিমানটির জরুরি অবতরণের পর তল্লাশি চালিয়েও কোনো বোমা পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। মিথ্যা সংবাদ ছড়ানোর জন্য দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বুধবার সকালে ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে সতর্কতা জারি করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমান বাংলাদেশের VG356 নম্বর ফ্লাইটটিতে বোমা থাকার আতঙ্কে এই সতর্কতা জারি করা হয়। বিমানবন্দর পুলিশের পক্ষ থেকে বলা হয়, হোয়াটসঅ্যাপে একটি কল আসে এবং সেখানে বিমানের ফ্লাইটে 34 কেজি ওজনের একটি বোমা থাকার কথা বলা হয়। ফ্লাইটটি অবতরণ শেষে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তল্লাশি শুরু করে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। তবে 6 ঘন্টার তল্লাশি শেষে কিছুই মেলেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিমানে থাকা 250 জন যাত্রী ও 13 জন ক্রুকে। কড়া নিরাপত্তা বলয় রেখে উড়োজাহাজটিতে শুরু হয় তল্লাশি অভিযান। ইতালির রাজধানী রোম থেকে একটা ফ্লাইট হওয়ার কথা, 8:50-এ নামার কথা, এটা 9:30-এ নামছে। পরে 1 ঘন্টা পরে আমি বাইকে কল দিচ্ছি, ওদের নাকি বিমানে একটু প্রবলেম হয়েছে, একটু ঝামেলা হয়েছে, কি নাকি একটা ব্যাড নিউজ পাইছে ওরা। এই জন্য ওদেরকে 3 ঘন্টা নাকি ওদেরকে একটা রুমে ওদেরকে রেস্টের জন্য বা যেভাবে আটকে রাখছে। ওদের একটা জায়গায় নামানো হয়েছে, ওরা ওইখানে সবাই আছে, আর বাকি বেশি ওরা কথা বলতে পারতেছে না। পরে ওই নাম্বারে আমি ফোন দিছি, নাম্বারটা বন্ধ, হয়তো বা প্রোটোকলের কারণে কোনো একটা কারণে বন্ধ, কিন্তু ওই না বাকি আপডেট যে এতটুকু শিওর করলো যে ওরা সেভ আছে। 10টার দিকে ফোন দিছে, বলছে যে ভাইয়া বাইরে হতে দেরি হবে, মনে হয় যে কোনো একটা ঝামেলা হয়েছে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি তথ্য সার্ভিস পরিদর্শনে যান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। কথা বলেন বিমানে বোমা আতঙ্ক ও পুলিশ সংস্কার সহ বেশ কিছু বিষয়ে। যারা বোমা আতঙ্ক ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। পোশাক পরিবর্তনের সময় একটা কথাই বলছি, আপনার মন এবং মানসিকতা যদি পরিবর্তন না হয় কোনো কিছুই হবে না। এছাড়া চালের বাজার সিন্ডিকেট ধরা যাচ্ছে না, তাই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান কর্মসূচি করেছেন আটকে পড়া 18,000 কর্মীর প্রতিনিধিরা। 2 ঘন্টা অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে দেয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও গেল বছরের 31 মে নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো যায়নি এই কর্মীদের। বিক্ষোভকারীরা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো তাদের দেশটিতে পাঠাতে হবে। পরে প্রবাসী কল্যাণ সচিবের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে 2 ঘন্টা অবস্থানের পর হঠাৎ পুলিশের তৎপরতায় মালয়েশিয়াগামী কর্মীদের এই কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশের সঙ্গে কর্মীদের কয়েক দফায় বাকবিতণ্ডাও হয়। তাদেরকে কোনো আশ্বাসও দিচ্ছে না। পুলিশ সদস্যরা কর্মীদের সার্কফোরা মোড় থেকে সোনারগাঁও হোটেলের পাশে সরিয়ে দেন। সেখানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন মালয়েশিয়ায় যেতে না পারা এই কর্মীরা। তারা বলেন, গেল বছরের 31 মে শেষ সময়ে রিক্রুটিং এজেন্সি ও সাব এজেন্টদের অনিয়মে মালয়েশিয়ায় যাওয়া হয়নি তাদের। এরপর মন্ত্রণালয় থেকেও কোনো সঠিক সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ কর্মীদের। 7 মাস 22 দিনের ভিতরে আবার টাকা দিছে, 1 লক্ষ টাকা ফেরত দিছে, এখনো 3,80,000 টাকা ফেরত আছে। 1 লাখ টাকা নিয়ে সই করছেন কাগজে? হ্যাঁ, সই করছি। যে আমাকে 4.5 লক্ষ টাকা চেক দিছে ব্যাকডেট দিয়ে, কিন্তু আমি অ্যাকাউন্টে এদের টাকা না, কিন্তু আমাকে চেক দিয়ে বুয়ে চেক দিয়ে আমার থেকে কিন্তু সিগনেচার দিছে কেন দিছে সাব এজেন্ট। মোট 6 লক্ষ টাকা দিছি, মানে ফেরত দিছে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা ফেরত দিছেন আমারে। মন্ত্রণালয়ে যে দরখাস্ত করতে বলছিল তখন কি করছিলেন? দরখাস্ত আমি করছি, সময় জমা দিতে। হ্যাঁ, দরখাস্ত করছি। এজেন্সির কাছে বারবার গেছি, এজেন্সি আমাকে বলছে তোমার কাছে আমার লস হয়েছে 1.5 লাখ টাকা, এখন তোমাকে আমি পাম্প সেক্টরে পাঠাবো, তোমাকে আরো 1.5 লাখ টাকা দিতে হবে। গেল বছরের 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে এই 18,000 কর্মীকে নেয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। দ্রুত সেই আশ্বাসের বাস্তবায়ন চান আটকে পড়া কর্মীরা। প্রত্যেকজন 6 থেকে 7 লক্ষ, 5 লক্ষ, অনেকে অনেক ধরনের টাকা দিয়েছে। ঠিক, আমরা বলতে চাই যাদের ই ভিসা হয়েছে এবং যাদের ম্যান পাওয়ার হয়েছে, ই ভিসা সহ ম্যান পাওয়ার হয়েছে, প্রত্যেকেই ভুক্তভোগী, প্রত্যেককেই নিয়ে যেতে হবে। ভাই আমাদের বিএমএটি ক্লিয়ার হয়েছে, সবকিছু ক্লিয়ার হয়েছে, ম্যান পাওয়ার হয়েছে, সবকিছু হয়েছে, ভিসা হয়েছে, টিকিট দিছিল, শুধু টিকিটটাই দেনা, টিকিট দিছিল, টিকিট দিছিল। মন্ত্রণালয় বলছে, সরোয়ার স্যার বলছে যে তোমরা জানুয়ারি মাসে তোমাদের টাকা ফেরত দিব এবং ফেব্রুয়ারি মাসের ভিতর তোমাদের মালয়েশিয়া পাঠাবো, এই আশা যে আমাদের রাখছে। এদিকে কর্মীদের অবস্থান কর্মসূচি ঘিরে কারওয়ান বাজার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে কর্মীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। অনেক রোগীকে হাসপাতালে নেওয়া লাগছে, তো যানজটে তাদের অনেক ক্রিটিক্যাল অবস্থা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা দ্রুত এখান থেকে ফুটপাতে এসে আপনারা আপনাদের সমাবেশটি করেন। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি। এদিকে কারণ বাজার থেকে বিক্ষোভকারীরা দুপুরের দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। পরে মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন সাংবাদিকদের জানান, আটকে থাকা কর্মীদের সকলকে আগে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন তারা। বলছি না, তবে এইটুকু আশ্বস্ত করছি আমরা আমাদের দিক থেকে আমরা রেডি। আমরা আমাদের দিক থেকে ওনারা যেটা আমাদেরকে লাস্ট বলেছে, ওনাদের মিনিস্টার লেভেলে এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা হবে, হওয়ার পরে জানাবে। ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল আর ওয়ার্কশপ সহ বেশ কিছু পণ্যের শুল্ক বাড়ছে না। আজ এ সংক্রান্ত 4টি আদেশ জারি করেছে এনবিআর। 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ-এর শর্ত পূরণে 9 জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়ানো হয়। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে হঠাৎ বিপুল সংখ্যক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। জুলাই আগস্টে শিক্ষার্থী জনতার আন্দোলনে নেতৃত্ব দানকারীদের কারো বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তার মতে, বাইরে থেকে যে চাপ তারা তৈরি করতে পারতেন এখন তা অনেকাংশে কমে গেছে। রাজধানীতে এক আলোচনায় মোয়াজ্জেম হোসেন আলাল এমন মন্তব্য করেন। জাতীয় ঐক্য কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে শীর্ষক এই আলোচনার আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নিউ এজ সম্পাদক নুরুল কবির, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ অন্যরা। জোনায়েদ সাকি বলেন, ঐক্যবদ্ধ না হলে জুলাই আগস্টের অভ্যুত্থান ব্যর্থ হবে। নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় আর কোনো নির্বাচন সম্ভব নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলাল বলেন, নিজস্ব স্বকীয়তা বজায় রেখে জাতীয় ঐক্য সম্ভব। এর জন্য উদ্যোগ নিতে হবে তরুণদের। কে যুক্ত হবেন না হবে তা সময় বলে দেবে। তিনি বলেন, ঐক্যের ভিত্তি হবে বাংলাদেশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। চুরি হওয়া হাজার হাজার কোটি টাকা ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার দ্রুত শেষ করে চলতি বছরেই নির্বাচন চায় বিএনপি। একমত সমমনা দলগুলো স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে ইসি। একাদশ জাতীয় নির্বাচনে জাল জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ট্রাইব্যুনালেই চলবে। লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিসে খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত দেখবেন আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। বোমা হামলার হুমকির জেরে রোম থেকে আসা বিমানের ফ্লাইটের ঢাকায় জরুরি অবতরণ। ভুয়া খবর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।